দেখছেন এটিএন নিউজ। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেলস অ্যান্ড রিসোর্ট প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সঙ্গে আছি আমি আশরাফ আল মাহাতির। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, অথচ প্রশ্ন উঠছে এই কৃষি কি এখনও মান্ধাত্তার আমলের ধাঁচে আটকে আছে? যেখানে বিশ্ব এগিয়ে যাচ্ছে ড্রোন, অটোমেশন আর স্মার্ট ফার্মিংয়ের দিকে, সেখানে আমরা কি এখনও গরু লাঙ্গলের কৃষিতেই সীমাবদ্ধ? একদিকে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের চাপ। এর মাঝে কৃষক লড়ছেন উৎপাদন খরচ, শ্রম সংকট আর প্রযুক্তিগত পিছিয়ে থাকার বাস্তবতার সাথে। সরকার বলছে যান্ত্রিকীকরণ চলছে, বেসরকারি খাত বলছে সম্ভাবনা আছে, কিন্তু মাঠের কৃষক কি সেই পরিবর্তন দেখছেন? আজকের আলোচনায় আমরা খুঁজে বের করব বাংলাদেশের কৃষিতে আধুনিকায়নের বাস্তব চিত্র, বাধা কোথায় আর সমাধানই বা কী। আমাদের সাথে আছেন এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ মিজানুর রহমান, তিনি সিইও মেটাল। আমাদের আজকের বিষয়ে কৃষিতে আধুনিকায়ন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, শুরুতে একদম জানতে চাইবো যে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টাতে বাংলাদেশের কৃষিতে আধুনিকায়নের বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? থ্যাংক ইউ মিস্টার মাহাদি। প্রথমত আমি ধন্যবাদ দেব এটিএন নিউজকে যে আজকের হ্যাপেনিং পয়েন্টে মেটাল তথা মেটাল গ্রুপকে যে আমন্ত্রণ জানিয়েছেন আলোচনার জন্য, সেই জন্য আমি মেটালের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি মিস্টার মাহাতি হয়তো অবগত আছেন যে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ এর গোড়াপত্তন বাণিজ্যিকভাবে শুরু হয় 1991-92 সালের দিকে, গোড়ার দিকে, এবং সেই ক্ষেত্রে আমরা মেটাল শুরু করি, যেখানে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, যেখানে গরুর লাঙ্গল, মহিষের লাঙ্গল দিয়ে আমাদের কৃষক ভাইরা চাষ করতেন। সেই জায়গায় আমরা নিয়ে আসলাম আধুনিক কৃষি যন্ত্র তথা ট্র্যাক্টর দিয়ে যে চাষ করা যায়। তো যা হোক, আমরা শুরু করলাম এবং পরবর্তীতে ধাপে ধাপে অগ্রসর হয় এবং গত এক যুগ যাবত বাংলাদেশের আরও কিছু কোম্পানি, এসিআই মোটরস লিমিটেড বা আবেদিন গ্রুপ সহ, কর্ণফুলী লিমিটেড, আরও কিছু কোম্পানি সহ আমরা মেটাল, তো সবাই মিলে গত এক যুগ ধরে সত্যিকার অর্থে কৃষি যান্ত্রিকীকরণ, বিশেষ করে ল্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা একটা অভূতপূর্ব একটা রেজাল্ট পেয়েছি। আমি যদি আপনাকে একটু চিত্র বলি, 2024 সালের মেকানাইজেশনের হালচিত্র যদি আমি বলি, সেক্ষেত্রে ল্যান্ড প্রিপারেশন বা টিলিজের ক্ষেত্রে 95% মতো মেকানাইজেশন সম্পূর্ণ হয়েছে। আবার থ্রেশিংয়ের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে প্রায় 75-80% হয়েছে। আপনি স্যার অনেক দিন ধরে এই খাতে, আপনি বলছিলেন যে 30 বছর ধরে আপনি এই কৃষি খাতের আধুনিকায়ন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে আমরা ঠিক কোথায় আসলে পিছিয়ে আছি স্যার? সত্যিকার অর্থে আমরা কৃষি যান্ত্রিকীকরণের আমরা প্রাথমিক পর্যায়ে আছি। এখনও আমরা ইন অল অ্যাসপেক্টস কৃষি যান্ত্রিকীকরণ, ড্রোন ব্যবহার হচ্ছে, আধুনিক প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে গেছে, স্মার্টফোন, স্মার্ট ফার্মিং এসব ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে উন্নত দেশে, যেমন আমি যদি বলি ইউএসএ অ্যান্ড ইউরোপ কান্ট্রিতে, তারা 95-98% জমিতে ড্রোন, জিপিএস, সেন্সর, ইন অল অ্যাসপেক্টস তারা কৃষি যান্ত্রিকীকরণ, ল্যান্ড প্রিপারেশন থেকে স্টোরেজ, ইভেন দো মার্কেট প্লেস পর্যন্ত তারা কৃষি যান্ত্রিকীকরণ করে ফেলছে। হাউভার আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও ইন অল অ্যাসপেক্টস কৃষি যান্ত্রিকীকরণ 47% হয়েছে। আমাদের দেশে আমরা ল্যান্ড প্রিপারেশনের ক্ষেত্রে আমরা 95-98%, ইরিগেশনের ক্ষেত্রে আমরা 95-98% করেছি। কিন্তু আমি যে কথাটা আগে বলতে চেয়েছিলাম, এখন বিশেষ করে আরও কিছু ক্ষেত্র আমাদের রয়েছে, যেমন কম্বাইন হারভেস্টার, সেখানে কিন্তু মাত্র 15-18% আমরা মেকানাইজেশন সম্পন্ন করতে পেরেছি। আমরা বিশেষ করে আরেকটা ক্ষেত্র আমাকে বলতেই হবে যে রাইস ট্রান্সপ্ল্যান্টিংয়ের ক্ষেত্রে আমাদের কৃষি যান্ত্রিকীকরণ লেস দেন 1% হয়েছে। বিরাট বড় আরেকটা ক্ষেত্র আছে ড্রাইং বা স্টোরিং, এগুলোর ক্ষেত্রে 4-5% এরকম আমাদের যান্ত্রিকীকরণ হয়েছে। সুতরাং আমাদের দেশে কৃষি যান্ত্রিকীকরণ শুরু হয়েছে, বাট এইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা বেসরকারি উদ্যোক্তা আমরা রয়েছি, বেসরকারি কোম্পানি রয়েছি, পাশাপাশি
আরও সরকারি যে সমস্ত সবাই মিলে যদি আমরা একটা কোঅর্ডিনেশন কোঅপারেশনের মাধ্যমে সামনের দিকে চলতে পারি, তাহলে আমার মনে হয় আগামী 10 বছরে কৃষি যান্ত্রিকীকরণের একটা অভূতপূর্ব রেজাল্ট আমরা বাংলাদেশে দেখতে পাবো। আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আসলে স্যার বাধাটা কোথায়? সেটা কি ইকোনমিক ক্রাইসিসের কারণে হচ্ছে, নাকি প্রযুক্তিগত, নাকি নীতিগত কারণে এই সমস্যাটা এখানে আমি তিনটা কথা আপনি বলছেন, ধন্যবাদ মাহাতি আপনাকে। এখানে আপনি বলছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ, এখানে বলছেন টেকনোলজি, এখানে বলছেন আপনি এখানে হচ্ছে? আমরা বলছেন বলছিলাম নীতিগত নীতিগত সিদ্ধান্তের কথা। জি। তো আমি এই তিনটে ক্ষেত্রে আমি প্রায়োরিটাইজ করব। 1 নম্বর বলবো যে অর্থনৈতিক, কারণ আপনারা হয়তো জানেন যে কৃষি যন্ত্রপাতির প্রাথমিক যে বিনিয়োগটা এটা অনেক বেশি লাগে। একজন প্রান্তিক পর্যায়ের কৃষক সেই বিনিয়োগটা করতে অনেক সময় পারে না। তো সেই ক্ষেত্রে যদি বিনিয়োগের ক্ষেত্রে যদি সহজ শর্তে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বা লিজিং কোম্পানিগুলো আছে সরাসরি যদি সহজ কিস্তির মাধ্যমে এবং লো ইন্টারেস্টে যদি দিতে পারে, তাহলে আমার মনে হয় এই বাধাটা দূর হতে পারে। দ্বিতীয়ত বললেন যে প্রযুক্তিগত আপনি জানেন বাংলাদেশে আমরা 2 ভাগে যদি ভাগ করি, একটা টেকনোলজি বেসড কৃষিযন্ত্র আর একটা নলেজ বেসড কৃষিযন্ত্র। তো টেকনোলজি বেসড কৃষিযন্ত্রের মধ্যে আমরা যদি বলি ট্রাক্টর, ইট ইজ এস্টাবলিশড, কিন্তু নলেজ বেসড নলেজ বেসড কৃষিযন্ত্র যেমন আপনি বললেন ড্রোন, যেমন কম্বাইন হারভেস্টার, সিডার, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যদি দক্ষতা বাড়ানো দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রেনিং অপরিহার্য। তো এই ট্রেনিংগুলো আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি করতে পারি, তাহলে এই বাধাও আমরা পেরিয়ে যেতে পারবো। আরেকটা আপনি বলছেন নীতিগত, অফকোর্স নীতিগত, কারণ কৃষি ব্যবসাটা মিস্টার মাহাতি, কৃষির ব্যবসাটা হলো এটা ওভারনাইটে সম্ভব না। কারণ আমরা যারা বিনিয়োগকারী আমরা বিনিয়োগ করি, কিন্তু যদি কোনো পর্যায় থেকে নীতিগত সিদ্ধান্ত আবার কিছুদিন পরপর চেঞ্জ করা হয়, তাহলে আমরা বিনিয়োগকারীরা সাধারণত আমরা পিছপা হব এবং আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। সুতরাং এখানে নীতিগত সরকারি পর্যায় থেকে নীতিগত সিদ্ধান্তগুলোও অন্ততপক্ষে আমি মনে করি যে একটা স্থিতিশীলতা থাকা দরকার। আর সরকারের যে ভর্তুকি, কৃষকদের জন্য ভর্তুকি থাকে সরকারের, সেগুলো কি আসলে কৃষকরা সময় মতো পাচ্ছে কিনা, নাকি সেটা ওই যে সিস্টেমের যে জটিলতা সেই জটিলতা আটকে যাচ্ছে? থ্যাংক ইউ আপনাকে মাহাতি। সত্যিকার অর্থে সাবসিডির কথা যেহেতু বললেনই, 2024-25 অর্থ বছরে এবং আরেকটু পিছনে যদি বলি 2020-21 সাল থেকে সাবসিডি ছিল, বিশেষ করে কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার তো চলছিল। এবং বাংলাদেশে কম্বাইন হারভেস্টার প্রায় 11,500-12,000 বিক্রি হলো এবং সুন্দর হাওড় থেকে শুরু করে সমস্ত অঞ্চলে হারভেস্টিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে গত বছরের মে জুনের দিকে ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে সেই সাবসিডি বন্ধ হয়ে গেল। আমরা যারা বিনিয়োগকারী বা প্রাইভেট কোম্পানি প্রায় 200 কোটি টাকার আমাদের কম্বাইন হারভেস্টার আমাদের স্টকে থেকে গেল এবং সেগুলোকে আমরা আর কি করব, সেগুলোকে আমাদের অনেক লসে বিক্রি করতে হলো এবং আমরা বিরাট বড় ব্যাংকিং আর্থিক একটা ঝুঁকির সম্মুখীন হলাম। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে সাবসিডিটাকে বা বড় বড় প্রকল্পগুলোকে যদি প্রাইভেট অর্গানাইজেশন সহ আর পাশাপাশি আরও কিছু মিনিস্ট্রি যদি এখানে কোঅর্ডিনেশন সম্ভব হয়, অর্থ মন্ত্রণালয় বা প্ল্যানিং মিনিস্ট্রি সবাই মিলে যদি একটু কোঅর্ডিনেশন করা যায়, আমার মনে হয় সাবসিডি বা বড় বড় প্রকল্পগুলো এগুলো সহজতর হবে এবং সহজভাবে আমরা কৃষি যান্ত্রিকীকরণের উপকরণগুলো কৃষকের মাঝে আমরা দিতে পারবো। আমরা বিরতির পর আবারও স্যার এই বিষয়ে আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ। আমরা কি বিরতিতে যাচ্ছি। দর্শক, ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট থেকে এবার একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। আজকে আমরা কথা বলছিলাম কৃষিতে আধুনিকায়ন নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মেটালের সিইও মোহাম্মদ মিজানুর রহমান। স্যার, আবারও বিরতির পর আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমলাতান্ত্রিক জটিলতা বা সিস্টেমের জটিলতার কারণে আসলে কৃষিতে কৃষকের কাছে সময় মতো কৃষি পণ্যগুলো পৌঁছাচ্ছে কিনা। একটু বেসরকারি খাত নিয়ে কথা বলতে চাই। বেসরকারি খাত আসলে কেন কৃষির আধুনিকায়নে মনোযোগী হচ্ছে না, এর পেছনে বাধাটা আসলে কি? দেখুন, আসলে বেসরকারি খাতের প্রথম এবং প্রধানীয় হলো যে খুব সহজভাবে যদি আমরা ব্যাংক থেকে
আমরা ঋণ পাই। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হইল যে এখন পর্যন্ত, যেটা আমি আগের কথায় আগের সেন্টেন্সে হয়তো বলেছিলাম, যে এখন পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণ প্রত্যেকটাই উপকরণ এগুলো কিন্তু আমরা বেসরকারি যে কোম্পানিগুলো আছে আমরা নিজেরাই ফাইন্যান্স করতেছি। সুতরাং এই ফাইন্যান্সটা করার দরকার ছিল বাংলাদেশের যে ব্যাংকের পক্ষ ব্যাংকগুলো থেকে, আছে, ব্যাংকগুলোর পক্ষ তফসিলি থেকে, ব্যাংকগুলো আছে তাদের। সুতরাং এই ক্ষেত্রেও আমরা গত 25 থেকে 30 বছর আমরা ইম্পোর্ট করছি, আমরা সার্ভিস, আমরা পার্টস ব্যাকআপ দিচ্ছি, অ্যাজ ওয়েল আমাদেরকে আবার ফিনান্সটা করতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যদি সরকার উদ্যোগ নেয় যে বিশেষ করে ফিন্যান্সিংয়ের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় বেসরকারি যে খাত আছে বা আমরা যারা উদ্যোক্তা আছি আমরা উপকৃত হব। এটা এক নম্বর। 2 নম্বর হলো, দেখুন ইদানিং ব্যাংকের বিশেষ করে কৃষি পণ্যর ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে বা পেমেন্টে, সেই ক্ষেত্রে 15% ইন্টারেস্ট আমাদেরকে দিতে হচ্ছে টু দ্য ব্যাংক। এবং নট অনলি দ্যাট, যদি সময় মতো আবার পরিশোধ করা না যায় সেক্ষেত্রে 2.5%, তো টোটাল প্রায় 17% ইন্টারেস্ট আমাদেরকে বহন করতে হচ্ছে। সুতরাং আমার কথা এইটুকুই যে বিশেষ করে যদি কৃষি ব্যবসার ক্ষেত্রে যদি রেট অফ ইন্টারেস্টটাকে একটু লো করা যায়, তাহলে আমার মনে হয় বেসরকারি খাত আরও বেশি সামনের দিকে অগ্রসর হবে বলে আমি মনে করি। একটা বিষয় একটু জানতে চাই যে হাওর বা চরাঞ্চলে আধুনিক কৃষি যন্ত্র পৌঁছানোটা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না কেন? এর সমাধান আসলে কি স্যার, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, আমরা নিজেরাই হাওড় অঞ্চলে আমাদের নেটওয়ার্ক আছে এবং সেক্ষেত্রে প্রায় এবার আগাম বন্যা বলেন, অতিবৃষ্টি বলেন, এগুলোর কারণে প্রায় 50,000 হেক্টর জমির ধান কৃষক ঘরে তুলতে পারলো না, যেটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি বা আগামীতে হব। তো হাওড় অঞ্চলের এবং চর অঞ্চলে সত্যিকার অর্থে এগুলোর যাতায়াত বা পরিবহন, আমরা যেটাকে বলি কোল্ড স্টোরেজ বা কোল্ড চেইন, এই জায়গাগুলোতে বড় অভাব আছে। তো সুতরাং এই ক্ষেত্রেও আমি মনে করি যে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। পাশাপাশি সরকার শুধু একাই আমি বলবো না, সরকারি বেসরকারি ডেভেলপমেন্ট পার্টনার সবাই মিলে যদি আমরা কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন, অবকাঠামোগত চর এবং হাওড় অঞ্চলে যদি আমরা সমন্বয় করতে পারি, এক। নাম্বার 2 হলো হাওড় এবং চর অঞ্চলের, আপনি হয়তো জানেন যে আগাম ক্লাইমেট, জলবায়ুর জন্য অনেক সময় অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ফ্লাড, উজানের ঢল এগুলো আসতে পারে। সেই কারণে যদি আগাম আমাদের প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা চর এবং হাওড় অঞ্চলের যে ফসল হবে বা ফসলগুলোকে তোলার সময় সঠিক সময় আমরা তুলতে পারবো। এবং আরেকটা আমাকে বলতে হবে, চর এবং হাওড় অঞ্চলের জন্য আপনার জ্ঞাতার্থে বলি যে কিছু উন্নত ফসলের জাত, যে জাতগুলো আমরা ধরুন যে 2 থেকে 2.5 মাসের মধ্যে এই করা যায়। সুতরাং ফসলের জাত নির্বাচন সহ এখানে সব কিছু মিলে যাতে আবহাওয়া, জলবায়ুর, যাতে আমরা জলবায়ুর যে প্রেক্ষিতটা আছে এইখানে এটাকে কনসিডারেশন রেখে আমরা যাতে ফসলগুলো ঘরে তুলতে পারি, সেইটার আমার মনে হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হাওড় এবং চর অঞ্চলে এটার সমাধান করা যেতে পারে। স্যার, আমরা এতক্ষণ কৃষির আধুনিকায়ন নিয়ে কথা বলছিলাম, এবার একটু জানতে চাই এই আধুনিকায়ন নিতে আসলে আমরা কতটা প্রস্তুত, আমাদের কৃষক কতটা প্রস্তুত? দেখুন, আমরা যে কৃষক আমি মনে করি আমাদের দেশের কৃষক, আমরা দেখেছি গত 30-32 বছরে যে কৃষককে যদি আমরা টেকনোলজি গুলো তাদের কাছে নিয়ে যাই, তাদের কিন্তু লার্নিং বা এডুকেশন যদি আমরা দিতে পারি, তারা কিন্তু কুইক এই লার্নিংটা নিতেছে। এবং সেই কারণেই তো আমি বললাম যে ল্যান্ড প্রিপারেশনে আমরা এত অভূতপূর্ব একটা রেজাল্ট এনেছি। প্রশ্ন হলো যে সমস্ত টেকনোলজি আমরা আনবো সেইটাকে তাদেরকে আমাদের দক্ষতা নিতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হইল যে তাদেরকে ফিন্যান্সের ক্ষেত্রে খুব সহজভাবে যদি আমরা সহযোগিতায় আনতে পারি, তাহলে আমার মনে হয় কৃষকরা এই ক্ষেত্রে উপকৃত হবে। যদি আমরা এখনই সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, তাহলে আগামী 10 বছরে আসলে আমাদের কৃষিখাত কোথায় গিয়ে পৌঁছাতে পারে? দেখুন, আমি আপনাকে একটা তথ্য দেই। বর্তমান আমাদের বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 88 লাখ হেক্টর জমি আমাদের আবাদযোগ্য। আবার প্রতি বছরে প্রায় 2500 হেক্টর আবাদি জমি কমে যাচ্ছে ডিউ টু ভেরিয়াস রিজন। আচ্ছা, 3 নম্বর হলো যে আমাদের দেশের
গড় কৃষকের বয়স 48 থেকে 50 বছর। আবার আরেকটা তথ্য হলো আমাদের যে টোটাল পপুলেশন আছে তার 1/4 হলো ইয়াং। সুতরাং এই ফ্যাক্টরগুলোকে নিয়ে আমরা যদি প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগ এটার যদি সমন্বয় করতে পারি এবং ইয়াং জেনারেশনকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে নিতে পারি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশে যে 18 কোটি জনসংখ্যা আমাদের আছে কম বেশি, এদের আমরা চাহিদা পূরণ সহ আমরা কিছু কিছু পণ্য বিদেশে আমরা রপ্তানি করতে পারি। আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ আগামী 10 বছরে সবাই মিলে, প্রাইভেট পাবলিক সবাই মিলে যদি আমরা এই উদ্যোগটা নিতে পারি, তাহলে আগামী 10 বছরের মধ্যে একটা কৃষি রপ্তানি নির্ভর একটা বাংলাদেশ হতে পারে। স্যার, আপনি ইয়াংদের কথা বলছিলেন, যদি ইয়াংদেরকে কৃষির সাথে কানেক্ট করা যায় তাহলে কি কি পদক্ষেপ আসলে ইয়াংদেরকে কানেক্ট করার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া যায়, কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া যায়? দেখুন, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যে কৃষি পণ্যগুলা এখন ডেলিভারি দিচ্ছি বিভিন্ন জেলা উপজেলা লেভেলে, প্রায় দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন যাদের বয়স 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর বা 25 থেকে 26 বছর, ইয়াংরা কিন্তু আসছে। সেই ক্ষেত্রে তাদেরকে তাদের দক্ষতা উন্নয়ন করতে হবে, যেহেতু মেকানাইজেশন বা টেকনোলজি নির্ভর আগামী দিনগুলোতে আসবে, তাদেরকে যদি দক্ষতা, আরেকটা হইলো আবারও ওই কথাটা ঘুরে ফিরে আসছে যে সহজ শর্তে যদি ফিন্যান্সের ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয়, আর পাশাপাশি আমরা যারা বেসরকারি খাত আছি, আমি আগেও বলছি যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, পার্টস সার্ভিস ব্যাকআপ, এই টোটাল জিনিসগুলোর কম্বিনেশন করলে আমার মনে হয় ইয়াং জেনারেশন আরও তারা অগ্রসর হবে এবং পাশাপাশি কৃষিতে একটা অভূতপূর্ব একটা রেজাল্ট আসবে বলে আমি মনে করি। আমরা প্রায় একেবারেই শেষের দিকে। আমাদের প্রশ্ন হচ্ছে, একটি টেকসই আর প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়তে সবচেয়ে জরুরি পরিবর্তনটা আসলে কোথায় হওয়া উচিত? আমি মনে করি যে সত্যিকার অর্থে প্রথম কথা হলো কৃষিকে একটা ব্যবসা হিসেবে আমাদেরকে মনে করতে হবে, একটা দাঁড় করাতে হবে। যে কৃষি মিনস সেটা কৃষি, পোলট্রি হইতে পারে, ডেইরি হইতে পারে, মেকানাইজেশন হইতে পারে, সিড বিজনেস হইতে পারে, অটাবার কৃষিকে একটা কমার্শিয়ালাইজেশন, একটা বিজনেস হিসেবে নাম্বার 1 দাঁড় করাতে হবে। 2 নম্বর হলো আমাদের দক্ষতা, আমাদের যেহেতু আমাদের দক্ষতার অভাব রয়েছে, নো ডাউট, তো দক্ষতা আমাদেরকে এখানে বাড়াতে হবে। 3 হলো আমাদের প্রযুক্তি শুধু এক ল্যান্ড প্রিপারেশন না, ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে স্টোরিং পর্যন্ত, ড্রাইং, বহু কিছু স্টেপ আছে, এই সমস্ত জায়গাতে প্রযুক্তির আমাদের। আর পরিশেষে হইল মার্কেট লিঙ্কেজ। আমরা যদি কৃষকের ওই হাওড়ের ধানটা বা ওই গ্রামের ধানটা আমরা যদি প্রসেস করে, কারণ কৃষকের কিন্তু রাইট প্রাইসটা আবার পাওয়ার দরকার আছে, তো সেই ক্ষেত্রে কোল্ড চেইন বা কোল্ড স্টোরেজ এই সমস্ত ক্ষেত্রেও যদি ডেভেলপমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় একটা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে উঠবে বলে আমি মনে করি। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষির আধুনিকায়ন নিয়ে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে ছিলেন মেটালের সিইও মোহাম্মদ মিজানুর রহমান। আমরা শেষ করবো আমাদের হ্যাপেনিং পয়েন্ট। বাংলাদেশের কৃষি শুধু একটি খাত নয়, এটি আমাদের অর্থনীতি, সংস্কৃতি এবং টিকে থাকার ভিত্তি। কিন্তু সময় বদলেছে, বদলাতে হবে আমাদের কৃষককেও। গরু লাঙলের ঐতিহ্য আমাদের শিকড়, কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে প্রযুক্তি, উদ্ভাবন এবং সঠিক নীতির উপর। চর থেকে হাওর, দেশের প্রতিটি ইঞ্চি জমিকে আধুনিক কৃষির আওতায় আনতে না পারলে আমরা পিছিয়েই পড়ব। আজকের আলোচনায় উঠে এসেছে, সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু সম্ভাবনাও বিশাল। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ, কার্যকর নীতি এবং বাস্তবায়নের দৃঢ়তা। দেখার বিষয়, আমরা কি সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারবো? ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।